আগের দিন আমরা ক্লাসে পড়াশোনা করেছিলাম রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় নিয়ে, অর্থাৎ ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি। কিসের ক্লাস চলছে? নেট এবং সেটের ক্লাস চলছে। মূলত আমি নেট এবং সেটের মতো করেই কিন্তু তোমাদের বাংলা মাধ্যমের স্টুডেন্টদের জন্য পড়ানো শুরু করেছি। তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং এই ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের যারা বাংলা ভাষাভাষী স্টুডেন্ট তাদের জন্য খুব উপকারে আসবে। তাহলে আগের দিন আমরা কিন্তু বারবার করে বলেছিলাম, আমি নয়, আলফ্রেড কোবেন থেকে শুরু করে আমাদের ডেভিড স্টোন থেকে শুরু করে রেইমার থেকে শুরু করে তারা চিৎকার করে বলছিল যে রাজনৈতিক তত্ত্বের অবসান ঘটে গেছে, রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা ভুলুণ্ঠিত হয়েছে, রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আর নেই। এই কথাগুলো কিন্তু তারা চিৎকার করে করে বলা শুরু করেছিল। আজকের মূলত আমি আলোচনা করব রিভাইভাল বা রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি। হ্যাঁ, রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান। রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানের যে সমস্ত তাত্ত্বিকরা রয়েছে তারা কি বলছে? রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানের কথা কেনই বা আসছে? কারণ আমরা জানি যখন থেকে বিহেভিয়ারালিজম উৎপত্তি হচ্ছে, যখন থেকে রাজনৈতিক তত্ত্বের ক্ষেত্রে সায়েন্স অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবনা, পজিটিভিজমের ভাবনা, এম্পিরিসিজমের ভাবনা যখন থেকে একাধিপত্য আধিপত্য তৈরি করছে, তখন থেকে রাজনৈতিক তত্ত্বের ক্ষেত্রে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা বলতে চাইছে রাজনৈতিক তত্ত্বের অবসান ঘটে চলেছে। কারণ সেখানে মূল্যবোধ, সেখানে ভ্যালু এর কোনো জায়গা নেই। বিহেভিয়ারালিজম কি বলেছিল? সেখানে মূল্যবোধের কোনো জায়গা নেই, সেখানে নীতি নৈতিকতার কোনো জায়গা নেই। তাহলে তারা কিন্তু এইভাবে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল যে না, আমাদের আর রাজনৈতিক তত্ত্বের সেই রকম প্রয়োজনীয়তা নেই, তাই রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটেছে। কিন্তু তা তো বললে হবে না। এবারে রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান, রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি কিভাবে ঘটছে সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। চলো সেখানে চলে যাওয়া যাক। পলিটিক্যাল থিওরির গুরুত্বপূর্ণ বইগুলো তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড্রু হেইডের বই রয়েছে, রাজীব ভার্গবের বই রয়েছে এবং ওপি গাভার বই রয়েছে। এই বইগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়তে পারো। আর একটি কথা তোমাদের বলে রাখি, নেট সেট এবং যে কোনো ধরনের পিএসসি বলো, এসএলএসটি বলো, তোমরা যে কোনো ধরনের এক্সাম দিচ্ছ, বাইরের কোনো রাজ্যের পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য বলে রাখছি, আমার একটি বই প্রকাশিত হয়েছে আরামবাগ বুক হাউস থেকে। দেখতে পাচ্ছ এই বইটি, রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি। এই বইটিতে 100-র বেশি অর্থাৎ 108টি মক টেস্ট সিরিজ রয়েছে। তোমরা অবশ্যই দিতে পারো বাংলা মাধ্যমের জন্য। আমি মনে করি এটা একটা খুব ভালো বই। এই বাংলা মাধ্যমের জন্য এই বইটা নিয়ে তোমরা মক টেস্ট দিতে পারো। নেট সেট লেভেলের করে তৈরি করা হয়েছে পুরোপুরি বাংলা মাধ্যমের জন্য। তোমরা অবশ্যই অনলাইন কিংবা অফলাইন যেখান থেকে চাইবে সেখান থেকে বইটা কিনতে পারো। রাজনৈতিক তত্ত্বের অনেক তাত্ত্বিকরা বারবার করে বলছিল যে রাজনৈতিক তত্ত্বের অবসান ঘটে গেছে, অবসান ঘটে গেছে। কিন্তু বিভিন্ন তাত্ত্বিক, যেমন আমরা বলতে পারি মিচেল অক্সফোর্ডের কথা বা মাইকেল অক্সফোর্ডের কথা বলতে পারি, আন্না আরেন্টের কথা বলতে পারি, লিও ট্রসের কথা বলতে পারি, এইরকম বিভিন্ন তাত্ত্বিক, সেলডন আমাদের রয়েছে, জন রলস রয়েছে, রবার্ট নজিক রয়েছে, এরিন ভোগলেন রয়েছে, হায়েক, ভিকু পারেক, কার্ল পপার, সমস্ত এই তাত্ত্বিকরা বলতে থাকলো আরে না না, রাজনৈতিক তত্ত্বের কিন্তু অবসান ঘটেনি। আরে না, রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান ঘটছে। রাজনৈতিক তত্ত্বের আলোচনাতে কখনোই আমরা সাবেকিয়ানাকে বাদ দিয়ে, মূল্যবোধকে বাদ দিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারি না। এখনকার যে আধুনিকতা, আধুনিক যে রাজনৈতিক যে তত্ত্বগুলো, তোমরা যেভাবে বিজ্ঞানকে নিয়ে এসেছো, তোমরা যেভাবে বিজ্ঞানের আলোকে সবকিছু দেখার চেষ্টা করছো, সবকিছুকে অভিজ্ঞতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছো, সবকিছুকে পরিসংখ্যান দিয়ে যাচাই করার চেষ্টা করছো, অর্থাৎ সেখানে মূল্যবোধের কোনো জায়গা রাখছো না, তা দিয়ে কিন্তু বর্তমান সময়ের যে সমস্যা সেগুলোকে সমাধান করা সম্ভব নয়। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আবার সেই মূল্যবোধকেই ফিরিয়ে আনা হচ্ছে, সেই সাবেকি আনাকে ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ আমাদের
যে মূল্যবোধের যে তত্ত্বগুলো আমরা দেখেছি, বিভিন্ন যে পলিটিক্যাল থিওরি তত্ত্বগুলো দেখেছি, কন্টেম্পোরারি এরাতে কিন্তু এসে দাঁড়িয়ে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা দেখি না কেন, সেগুলোতে কিন্তু মূল্যবোধকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। তাই বলছে যে রাজনৈতিক তত্ত্বের মৃত্যু ঘটেনি, রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটেনি, বরঞ্চ রাজনৈতিক তত্ত্বের আবারও নতুনভাবে পুনরুত্থান ঘটছে। এখানে কি বলছে দেখো, towards the second half of the 20th century, value-based political theory was revived in the writing of বিভিন্ন যে তাত্ত্বিকগুলো রয়েছে সেখানে। তাহলে আস্তে আস্তে কিন্তু আবার ফিরে আসছে। এই ফিরে আসার ক্ষেত্রে যারা কাজ করেছিল, আমরা সেই সমস্ত তাত্ত্বিকদের নিয়ে আমরা আলোচনা করব। আমরা একেবারেই প্রথম যে তাত্ত্বিককে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মাইকেল অক্সফোর্ডের কথা আমরা বলতে পারি। মাইকেল অক্সফোর্ড মূলত তার আলোচনাতে কি বলছে, ইন্ট্রোডাকশন টু লেভিয়াথান গ্রন্থটা 1946 সালে তিনি লিখছেন, অন রেশনালিজম গ্রন্থটা তিনি লিখছেন। এই দুটো বই তিনি মূলত লেখার চেষ্টা করছেন বা লিখছেন। তারপরে বলছে এক্সপিরিয়েন্স অ্যান্ড মোডস অ্যানালাইজ দ্য ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ এক্সপিরিয়েন্স। তিনি মূলত এক্সপিরিয়েন্সের যে দৃষ্টিভঙ্গি দিয়েছে বা অভিজ্ঞতা, তার কথাটা কোন দিক থেকে দিয়েছে, মূলত তিনি অ্যানালাইজ করেছেন ফিলোসফিক্যাল দিক থেকে। বুঝতে পারলে না, তাই তো? মূলত মিচেল অক্সফোর্ড তিনি অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কথাটা বলেছেন। কেন না, অভিজ্ঞতাবাদী যে চিন্তা ভাবনা এসেছিল, যেভাবে তারা বিজ্ঞানসম্মত ভাবনার মধ্য দিয়ে অভিজ্ঞতার কথা বলতো, যে অভিজ্ঞতা কোথা থেকে তৈরি হয়, আমাদের যে সেন্স অর্গান, আমরা যেটা ছুঁয়ে দেখছি, আমরা যেটা চোখে দেখছি, এই যে সেন্স অর্গানের মধ্য দিয়ে যেটা আমরা প্রত্যক্ষ করছি, তার মধ্য দিয়ে আমরা যে অভিজ্ঞতা লাভ করছি, সেটাই বিজ্ঞান, সেটাই বাস্তব, সেটাই ফ্যাক্ট, এটা মনে করতো, তাই তো? এখানে মিচেল অক্সফোর্ড বলছে যে এই অভিজ্ঞতা শুধুমাত্র এই ছুঁয়ে দেখলে, চোখে দেখলে এর মধ্য থেকেই হয়, শুধু তা নয়, অভিজ্ঞতার আরো দৃষ্টিভঙ্গি অন্যরকমও হতে পারে। শুধুমাত্র অভিজ্ঞতা এইভাবে হয় না, অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি তিনি একেবারে পাল্টে দিচ্ছেন। তিনি বলছেন অভিজ্ঞতাকে ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন তিনি দিচ্ছেন, অর্থাৎ দার্শনিক যে কেন্দ্রিকতা রয়েছে, শুধুমাত্র এই ছুঁয়ে দেখা বা বাস্তব পরিপ্রেক্ষিত থেকেই অভিজ্ঞতা আমাদের সঞ্চয় হয় তা কিন্তু না, যেটা আধুনিক কালের যে সমস্ত তাত্ত্বিকরা বলছেন তাদের কথাকে তিনি উড়িয়ে দিচ্ছে। তিনি বলছে কি, তিনি বলছে দেখো, হি এমফাসাইজ দ্য মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট অফ এক্সপিরিয়েন্স। বলছে এই এক্সপিরিয়েন্সের কিন্তু একটা মাল্টি ডাইমেনশনাল দিক রয়েছে, অনেক বহুমুখী, অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। কিরকম করে তিনি বলার চেষ্টা করছে, বলছে পজিটিভিস্ট হ্যাভ ডিনাইড দিস মাল্টি ডাইমেনশনাল অ্যানালিসিস অফ এক্সপিরিয়েন্স। এই মাল্টি ডাইমেনশনাল যে এক্সপিরিয়েন্সটা, সেটা পজিটিভিস্টরা স্বীকার করে না। যারা পজিটিভিস্ট, দৃষ্টবাদী, যারা মূলত অভিজ্ঞতাবাদী, এম্পিরিসিজম তাত্ত্বিক, তারা কিন্তু এই মাল্টি ডাইমেনশনাল দিকটাকে কিন্তু স্বীকার করে না। এই মাল্টি ডাইমেনশনালটা কি সেটা আমরা দেখব। আরো কোন কোন দিক থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা যেতে পারে বলে মনে করছেন মাইকেল অক্সফোর্ড, সেটাকে আমরা দেখার চেষ্টা করব। কি বলছেন তিনি? তিনি বলছেন অ্যাকর্ডিং টু হিম, understanding of politics as an empirical activity is then inadequate because it fails to reveal of concrete manner of activity at all. একটা খুব গুরুত্বপূর্ণ এখানে কথা বলছে, ফোর প্রিন্সিপাল অফ মোডস অফ এক্সপিরিয়েন্স। আরো বিভিন্ন দিক থেকে, অর্থাৎ ফোর যে চারটি যে এক্সপিরিয়েন্সের কথা বলছে, মোডস রয়েছে, তার মধ্যে কি ফার্স্ট ইন হিস্ট্রি, বলছে ইতিহাসের মধ্য দিয়ে সায়েন্স, বিজ্ঞান এবং ডিজাইরিং এবং অবটেইনিং আর পোয়েট্রি। বলছে শুধুমাত্র আমরা সেন্স অর্গানের মধ্য দিয়েই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি তা কিন্তু নয়, আমরা আরো চার প্রকারের দিক থেকে আমরা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। যেমন ইতিহাসের কথা যদি বলি, উদাহরণ সাপেক্ষে হিস্ট্রির কথা বলছে,
তুমি ফরাসি যুদ্ধ সম্পর্কে যদি পড়াশোনা করো, ফরাসি যুদ্ধ সম্পর্কে যদি জানো, সেখান থেকে একটা অভিজ্ঞতা লাভ করতে পারো। পারো কি পারো না? আমরা ইতিহাসের কথা থেকে আমরা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করি তো, তাই তো? ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী থেকে আমরা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করি তো। তাহলে সেখানে কিন্তু আমি সেন্স অর্গান দিয়ে দেখছি না, সেখানে বাস্তব ফ্যাক্ট দিয়ে আমি দেখছি না, সেখানে কিন্তু ইতিহাসও গুরুত্বপূর্ণ। সায়েন্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বলছে ডিজায়ারিং এবং অবটেইনিং, এর মধ্যেও কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় হয়। কোনো ইচ্ছা, আমি কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকতে পারে, কোনো কিছু ডিজায়ারিং থাকতে পারে, তার মধ্য দিয়েও কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। এবং পোয়েট্রির মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি। তাহলে এখানে মূলত মিশেল বা মাইকেল অক্সফোর্ড বারবার করে বলতে চাইছে যে এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্ট রয়েছে এক্সপিরিয়েন্স করার শুধুমাত্র একটা দিক নয়, তার বহু দিক রয়েছে, সেটাকে বুঝতে হবে। কিন্তু সেটাকে বোঝেনি কারা? সেটাকে বোঝেনি আধুনিক যে চিন্তাবিদরা রয়েছেন, যারা মূলত আচরণবাদী তত্ত্বের কথা বলেছেন, যারা মূলত সায়েন্সকে জোর দিয়েছেন। মাইকেল অক্সফোর্ড সায়েন্সের কথাও বলছেন, কিন্তু তার পাশাপাশি বলছে যে না, হিস্ট্রিরও গুরুত্ব রয়েছে, এখানে ডিজায়ারের গুরুত্ব রয়েছে, পোয়েট্রিরও গুরুত্ব রয়েছে। এর মধ্য দিয়েও কিন্তু মানুষ এক্সপিরিয়েন্স গেইন করে। দ্বিতীয় একজন তাত্ত্বিক রয়েছেন, তিনি হচ্ছেন লিও ট্রস। খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক ছিলেন তিনি। লিও ট্রস মূলত কি বলার চেষ্টা করছে আমরা এখানে দেখব। ট্রস বলছে দ্য ইম্পর্টেন্স অফ ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি টু রেমেডি দ্য ক্রাইসিস অফ মডার্ন টাইমস। বলছি যে মডার্ন টাইমসের ক্ষেত্রে, আমাদের যে আধুনিক যে সময়, সেখানে কিন্তু ক্লাসিক্যাল যে থিওরিগুলো ছিল সেটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, সেটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি অনেকটা। কিন্তু এখানে তারা বারবার করে বলার চেষ্টা করছে ক্লাসিক্যাল ইম্পর্টেন্স, তার গুরুত্বটা কোথায়। ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি রেমেডি ক্রাইসিস অফ দ্য মডার্ন টাইমস। বর্তমানে আমাদের যে আধুনিক যে সময়ে, সেখানে কিন্তু ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরির একটা ক্রাইসিস আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ তার ইম্পর্টেন্স কতটা সেখানে তিনি বোঝানোর চেষ্টা করছে যে ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরির প্রয়োজনীয়তা রয়েছে, একেবারে সেটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। বলছে দেখো, অ্যাকর্ডিং টু হিম বিহেভিয়ারালিজম ইজ অ্যান হার্মফুল অ্যাজ পজিটিভিজম। তিনি বলার চেষ্টা করছেন যে বিহেভিয়ারালিজম, যার কথা আমরা বারবার করে বলছিলাম, বিহেভিয়ারালিজম আচরণবাদী দৃষ্টিভঙ্গি, যে কিনা বিজ্ঞানের কথা বলে, যে কিনা পরিসংখ্যানের কথা বলে, যে কিনা গাণিতিক উপায়ের কথা বলে, পর্যবেক্ষণের কথা বলে, বলছে সেটা কিসের ক্ষেত্রে হার্মফুল অ্যাজ পজিটিভিজম, দৃষ্টবাদ। যাহা চোখে দেখিব তাহা বিশ্বাস করিব, না হলে কিছু বিশ্বাস করিব না। এই যে পজিটিভিজমের যে দৃষ্টবাদী যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বলছে হার্মফুল, বিকজ বিহেভিয়ারালিজম ডিনাইজ নলেজ অফ দ্য ফাইনাল রুলস। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, একেবারে খুব গুরুত্ব। কারণটা কি? কারণটা বলে দিচ্ছে, বিহেভিয়ারালিজম ডিনাই করে কি? নলেজ অফ দ্য ফাইনাল রুলস। তাহলে বোঝা গেল। পরেরটা কি বলছে? হি ক্রিটিসাইজ এম্পিরিসিজম। আমাদের লিও ট্রস এম্পিরিসিজমকে ক্রিটিসিজম করে, অভিজ্ঞতাবাদীকে। কারণ বারবার করে আমরা বলার চেষ্টা করছি যে অভিজ্ঞতাবাদী তত্ত্বের মধ্য দিয়ে, যে বিজ্ঞানসম্মত ধারণার মধ্য দিয়ে আমরা আধুনিকতার আলোকে দেখেছিলাম, আধুনিক যে জায়গাতে এসেছিলাম, যে তত্ত্ব দিয়েছিলাম, যার ফলে আমরা বলছি যে রাজনৈতিক তত্ত্বের অবসান ঘটেছে, সেখানে লিও ট্রস বলছে যে না, এই এম্পিরিসিজমকে তিনি ক্রিটিক করছেন, যে এম্পিরিসিজমের মধ্যে শুধুমাত্র বিজ্ঞান রয়েছে, কিন্তু সেখানে কোনো মূল্যবোধের কোনো জায়গা তো নেই। কিন্তু মূল্যবোধের কিন্তু প্রয়োজন রয়েছে, সেটা লিও ট্রস বারবার করে বলতে চাইছে। বলছে নিউ পলিটিক্যাল কোট আনকোট নিউ পলিটিক্যাল থিওরি অ্যাজ ডিফেক্টিভ। আমরা নিউ পলিটিক্যাল থিওরিতে কি দেখতে পাচ্ছি? নিউ পলিটিক্যাল থিওরিতে ডিফেক্টিভ লক্ষ্য করতে পারছি, কারণ সেখানে পলিটিক্যাল থিওরি মানে পলিটিক্যাল ফিলোসফি, পলিটিক্যাল জায়গাটা থাকবে, অর্থাৎ পলিটিক্যাল ফিলোসফির জায়গাটা সেখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। তাই বলছে এখানে নিউ পলিটিক্যাল থিওরি ইজ ডিফেক্টেড বা ডিফেক্টিভ। পলিটিক্যাল ফিলোসফি আইডেন্টিক্যাল উইথ পলিটিক্যাল সায়েন্স
খুব গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু এখানে বলার চেষ্টা করছে। বলছে সেপারেটেড বাই বিহেভিয়ারালিজম, বারবার করে বলছে দেখো পলিটিক্যাল ফিলোসফি আইডেন্টিক্যাল উইথ পলিটিক্যাল সায়েন্স সেপারেটেড বাই বিহেভিয়ারালিজম। বিহেভিয়ারালিজম কিন্তু সেপারেটেড করছে পলিটিক্যাল সায়েন্স থেকে, পলিটিক্যাল ফিলোসফিকে। পলিটিক্যাল ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে সংযুক্ত, তার মধ্য দিয়ে যে পলিটিক্যাল থিওরি গড়ে ওঠে, সেই জায়গাটাকে কে আলাদা করছে? সেটাকে আলাদা করছে পলিটিক্যাল থিওরি। পলিটিক্যাল ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্য থেকে যে পলিটিক্যাল থিওরি গড়ে ওঠে, সেখান থেকে আলাদা কে করছে? পলিটিক্যাল থিওরি থেকে পলিটিক্যাল সায়েন্সকে আলাদা কে করছে? বিহেভিয়ারালিজম। কারণ বিহেভিয়ারালিজম সায়েন্সের কথা বলার থেকে শুরু করেছে যখন থেকে, তখন কিন্তু ধীরে ধীরে পলিটিক্যাল ফিলোসফির যে ধারণা, মূল্যবোধের যে ধারণা, নীতি নৈতিকতার যে ধারণা, নর্মেটিভিজমের যে ধারণা, সেটা কিন্তু ধীরে ধীরে দূরে সরে গেছে। তাই বলছে দেখো ভ্যালুস আর ইন্ডিসপেন্সেবল পার্ট অফ পলিটিক্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফির কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভ্যালু, মূল্যবোধ। এটা আর বলার অপেক্ষা রাখে না। তাই বলছে রিজন অফ ডিক্লাইন ইন পলিটিক্যাল থিওরি নেগলেক্ট অফ নর্মেটিভ ইস্যু। আমরা যেভাবে বারবার করে বলছিলাম যে পলিটিক্যাল থিওরির অবক্ষয় ঘটে গেছে, রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটে গেছে, তাই লিও ট্রস বলছিল রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটার মূল কারণই হচ্ছে নেগলেক্ট অফ নর্মেটিভ ইস্যু। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আমরা দেখতে পাচ্ছি শেলডন ওলিন, খুব গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক। তিনি বলছেন পলিটিক্স অ্যান্ড ভিশন, তিনি 1960-তে তার বই লিখছেন। এগুলো তোমাদের নেটের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার প্রত্যেকটা বই, প্রত্যেকটা তাত্ত্বিকের গুরুত্বপূর্ণ একটা করে বই তোমাদের মনে রাখতে হবে। বলছে ক্রিটিক অফ বিহেভিয়ারালিজম, তিনি বিহেভিয়ারালিজমকে ক্রিটিক করছেন প্রত্যেকটি তাত্ত্বিকের মতো, বিহেভিয়ারালিজমকে ক্রিটিক করছে। অ্যাবান্ডেন্ট দ্য ক্রিটিক্যাল ক্রিয়েশন, বলছে তারা ক্রিটিক্যাল ক্রিয়েশনের থেকে অনেক বাধা ছিল সেখানে। কোথায়? ক্রিটিক্যাল ক্রিয়েশনের ক্ষেত্রে তারা ক্রিটিক্যাল ক্রিয়েশনকে করতে চাইতো না, অর্থাৎ সলিউশন তারা দিতে চাইতো না। এই যে বিহেভিয়ারাল তাত্ত্বিকরা, যারা আচরণবাদী তাত্ত্বিক, মূলত নীতিমানবাচকতার দিকে যেত না, নীতি নৈতিকতার দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের দৃষ্টিভঙ্গিতে বিচার বিবেচনা করতো না। যেমন আগের দিনে কি হতে পারে একটা প্রেসক্রাইব করতো, তার সমস্যার সমাধানের চেষ্টা করা হতো সাবেকি যে তত্ত্বগুলো ছিল, কিন্তু এখানে তারা সেটাকে করার চেষ্টা করতো না। তাই বলছে ক্রিটিক্যাল ক্রিয়েশনের দিকে তারা কিন্তু নজর দিত না, অর্থাৎ বিশ্লেষণের দিকে, বিশ্লেষণ করে কি হতে পারে সেটার দিকে তারা নজর দিত না। হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশনাল পলিটিক্যাল থিওরি, কিসের ক্ষেত্রে হাইলাইট করছেন? ইম্পর্টেন্ট কিসের করছেন? ট্র্যাডিশনাল পলিটিক্যাল থিওরি। বলছে যে আমাদের সাবেকি যে তত্ত্ব, সেই সাবেকি তত্ত্বের প্রয়োজনীয়তাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না, সাবেকি ধ্যান ধারণাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না। বলছে রিভাইভ দ্য পলিটিক্যাল থিওরি অ্যাজ পলিটিক্যাল ফিলোসফি, বারবার করে বলার চেষ্টা করছে রিভাইভ পলিটিক্যাল থিওরি অ্যাজ পলিটিক্যাল ফিলোসফি। তাই এই পলিটিক্যাল ফিলোসফির মতো করে ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ পলিটিক্যাল ফিলোসফিকে ফিরিয়ে আনা মানেই রাজনৈতিক তত্ত্বকে ফিরিয়ে আনা, রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান ঘটানো। আরেকজন খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আন্না আরেন্ডের কথা আমরা যদি দেখি, তিনিও বলছেন যে রাজনৈতিক তত্ত্বের কিন্তু অবক্ষয় ঘটেনি, রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থান ঘটছে। আন্না আরেন্ড তার যে ক্রিয়েশন, তার যে লেখা, তার মধ্য দিয়ে তিনি এই কথাগুলো বলার চেষ্টা করছেন। তিনি তার লেখা অন হিউম্যান কন্ডিশন 1958-এ, এই গ্রন্থটা কিন্তু তোমাদের বারবার করে পড়ে, এই গ্রন্থটা তোমরা মনে রাখবে। 1958-এ লিখেছিল অন হিউম্যান কন্ডিশন, সাপোর্টেড রিভাইভাল অফ পলিটিক্যাল থিওরি। তিনি রাজনৈতিক তত্ত্বের পুনরুত্থানের সমর্থন করছেন, তিনি সমর্থন জানাচ্ছেন। কি বলছেন? ক্রিটিসিজম অফ বিহেভিয়ারালিজম, সকলের মতো করে এই বিহেভিয়ারালিজমকে এরা কিন্তু ক্রিটিক করছে। যারা মূলত বলেছিল রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঘটেছে, তাদেরকে ক্রিটিক করছে এই প্রত্যেকটি তাত্ত্বিক। আন্না আরেন্ডও বিহেভিয়ারালিজমকে ক্রিটিক করছে। আন্না আরেন্ড ইন হার বুক দ্য হিউম্যান কন্ডিশন স্টেটেড দ্যাট, কি বলছে?
হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ লস্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। বলছে হিউম্যান এক্সপিরিয়েন্সের কথা বলছে। হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ লস্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক যে ব্যবস্থা, আধুনিক বিশ্বে হিউম্যান এক্সপিরিয়েন্সের যে ধারণা সেটা অনেকটা ব্যাহত হচ্ছে, অনেকটা হারিয়ে যাচ্ছে। হিউম্যান এক্সপিরিয়েন্স বলতে কি বোঝাচ্ছে এখানে আন্না আরেন্ট? মানুষের যে চিন্তা, মানুষের যে চেতনা, মানুষের যে ভাবনা, এক্সপিরিয়েন্স, অর্থাৎ বিহেভিয়ারালিজমকে ক্রিটিসিজম করছে আন্না আরেন্ট অন্যভাবে। তিনি বলছেন যে বিহেভিয়ারালিজম যেভাবে, এই আচরণবাদী তাত্ত্বিকরা যেভাবে মানুষের আচরণকে একরকম করে ভাবতো, সমস্ত মানুষের আচরণকে একরকম করে ভাবে, একটা গড়পড়তা হিসেবে দেখে মানুষের আচরণকে, সমস্ত আচরণকে ভাবার চেষ্টা করে যেভাবে বিহেভিয়ারালিজমটা, সেটা ঠিক নয়। আন্না আরেন্ট মনে করে যে প্রত্যেকটা মানুষের মধ্যে বৈচিত্র্য রয়েছে, প্রত্যেকটা মানুষের চিন্তা, চেতনা, ভাবনা প্রত্যেকের পৃথক, আলাদা আলাদা। আমি সেখানে একটা জেনারেলাইজেশন করব কিভাবে? একটা পাড়ার মধ্যে যদি আমি 4 জনকে চোর দেখি, তারা আমি কি বলে দিতে পারি সেই পাড়ার সবাই চোর? বিহেভিয়ারালিজম এটাই করে। এইটা বলতে চাইছে আমাদের আন্না আরেন্ট। বলতে চাইছে মানুষের চরিত্র, কয়েকজনের চরিত্র দেখে আমরা সমগ্র সমাজের চরিত্রকে বিচার করছি এখানে। বলছে এটা কিন্তু ঠিক নয়। এখানে তাহলে আমরা দেখতে পাই একটা অপমৃত্যু ঘটে ফিলোসফিক্যাল আইডিয়ার, একটা নীতির অপমৃত্যু ঘটে, নৈতিকতার অপমৃত্যু ঘটে। তাই তিনি কি বলতে চাইছেন? বলতে চাইছেন হিউম্যান এক্সপিরিয়েন্স ইজ লস্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তিনি বলছেন আরেন্ট ফোকাসড মেইনলি অন দ্য ইউনিকনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য হিউম্যান বিইং উইথ হুইচ সি ইন্ডিয়েটস আর ক্রিটিসিজম ইন বিহেভিয়ারালিজম। এই জন্য তিনি মূলত ক্রিটিসিজম করছে বিহেভিয়ারালিজমকে। সি কন্টেন্ডেড দ্যাট দ্য বিহেভিয়ারালিজম সার্চ ফর ইউনিফর্মিটিস, এটা খুব ভালো করে মনে রাখবে, ইউনিফর্মিটিস ইন হিউম্যান নেচার হ্যাজ অনলি কন্ট্রিবিউটেড টুয়ার্ডস স্টিরিওটাইপিং দ্য হিউম্যান বিইং। তিনি বারবার করে বলতে চাইছে যে এই ভাবনাটা একটা স্টিরিওটাইপ ভাবনা। সমস্ত মানুষের চিন্তা, সমস্ত মানুষের ভাবনাকে একই রকম করে ভাবা, এটা একটা স্টিরিওটাইপিং ভাবনা। আন্না আরেন্ট কিন্তু এখানে বলার চেষ্টা করছে যে আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান নেচারকে, মানুষের আচার আচরণকে একই রকম করে ভাবতে পারি না। সেখানে প্রত্যেকটি ব্যক্তির কিন্তু আচার আচরণ আলাদা হতে পারে। যেমন কোনো একটা দোকানে তুমি যদি খেতে যাও, তোমাকে যদি কোনো রেটিং দিতে বলে খাবারের, তুমি একরকম রেটিং দেবে, সে আরেক রকম রেটিং দেবে, আরেকজন আরেক রকম রেটিং দেবে। আমি যদি 10 রেটিং দিই, কেউ 5 রেটিং দিতে পারে, কেউ 2 রেটিং দিতে পারে, কেউ 1 দিতে পারে, কেউ 10-এর 10ও দিতে পারে। তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু ভাবনা, চিন্তা এগুলো কিন্তু আলাদা। হিউম্যান নেচার সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটি হিউম্যান নেচার আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, এইটুকু বলতে চাইছে আন্না আরেন্ট। সেটাকে বলছে ইউনিফর্মিটিস ইন হিউম্যান নেচার করতে গিয়ে আমরা কি করি? আমরা একটা স্টিরিওটাইপিং হিউম্যান বিইংয়ে পরিণত করি। এই চিন্তা ভাবনাটা একেবারে আমাদের দূরে সরিয়ে ফেলতে হবে। তাই তিনি মূলত এই বিহেভিয়ারালিজমকে ক্রিটিক করছেন এবং পলিটিক্যাল থিওরিকে বলছেন রয়েছে, পলিটিক্যাল থিওরি ভাবনা অবশ্যই রয়েছে। আরেকজন বিখ্যাত তাত্ত্বিক আমাদের জন রলস। এই জন রলসের যে চিন্তা এবং চেতনা আমরা কিন্তু বারবার করে পড়েছি। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এমন কোনো পরীক্ষা আছে যেখানে জন রলসের কোনো বিষয় নিয়ে পরীক্ষা প্রশ্ন আসেনি? জন রলসটাই আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় পড়ার জন্য। তাই আমাদেরকে এই জন রলস সম্পর্কে জানতেই হবে। কিন্তু এখানে কারা কারা এই রাজনৈতিক তত্ত্বের ক্ষেত্রে কারা কারা পুনরুত্থান ঘটাচ্ছে সেটাকে আমাদের জানার জন্য জন রলসকে একটুখানি জানতে হবে। কি বলছে জন রলসের তার গুরুত্বপূর্ণ বই, ফেমাস বুক এ থিওরি অফ জাস্টিস, যেটা 1971 সালে লিখেছিলেন। বারবার এই বইটা পড়ে, তাহলে তোমাদেরকে বারবার বইটা কিন্তু মনে রাখতে হবে। তিনি কি বলছেন? হি enriched his theory of justice by adopting John Locke's theory of social contract এবং Kant's theory of individualism। তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে থিওরি অফ জাস্টিসের যে ধারণা, সেটা কোথা থেকে নেওয়া? সাবেকি কালের চিন্তা ভাবনা থেকে কিন্তু এটা নেওয়া।
সাবেকি যে চিন্তা, সাবেকি যে চেতনা, নর্মেটিভ ভাবনা, সেখান থেকেই কিন্তু তার এই জাস্টিস সম্পর্কে যে আইডিয়া সেটা কিন্তু উঠে এসেছে। এবং তিনি বলতে চাইছে যে জন লক এবং কান্টের যে ইন্ডিভিজুয়ালিজম, তার যে ধারণা, সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়ে তার এই চিন্তা ভাবনাটাকে এনেছেন। অর্থাৎ পুরনো যে চিন্তা, সাবেকি যে চিন্তা, নীতি নৈতিকতার যে ভাবনা, নর্মেটিভ যে সেন্স, তাকে বাদ দিয়ে আমরা কোনো আলোচনা করতে পারি সেটা কিন্তু হয় না। সেখানে বলছে দেখো, ফ্রম হিজ ডিসকাশন it is clear that philosophy has a broad role in theory which must be acknowledged. তার যে চিন্তা, তার যে চেতনা, সেখানে যে ন্যায় তত্ত্ব দিয়েছে, তার মধ্য থেকে বলছে, কি বলছে এখানে স্পষ্ট কথায় লেখা আছে, ক্লিয়ার দ্যাট, তার ডিসকাশন দেখে আমরা বুঝতে পারছি যে দ্যাট ফিলোসফি হ্যাজ এ ব্রড রোল। সেখানে ফিলোসফির একটা অনেক বড় ভূমিকা রয়েছে, ফিলোসফি একটা গুরুত্বপূর্ণ পার্ট। ফিলোসফিকে বাদ দিয়ে, ফিলোসফি বলতে ওই নীতি নৈতিকতা যে চিন্তা ভাবনার যে জায়গা, সেটাকে বাদ দিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারি না। যেখানে আমরা জাস্টিস অ্যাজ ফেয়ারনেসের কথা যদিও দেখি, সেখানেও আমরা দেখতে পাবো তিনি এই কথা বলছেন। একদম শেষ মুহূর্তে আমরা এসে গেছি, ভোগলেইনের একটা কথা আমরা পড়ব। তিনি কি মতামত দিচ্ছেন, ভোগলেইন তার তত্ত্বে তার মতামত কি থাকছে। তার আগে একটি কথা বলবো, যদি তোমরা পলিটিক্যাল সায়েন্সের নেট সেট তোমরা পড়তে চাও পলিটিক্যাল একাডেমি থেকে, আমার কাছে তোমরা নিচে দেওয়া নাম্বার 86200699 এই নম্বরে ফোন করবে এবং যোগাযোগ করবে। আর হ্যাঁ, আমার যে বইটা প্রকাশিত হয়েছে কলেজ স্ট্রিট থেকে, আরামবাগ বুক হাউস থেকে, ওই বইটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওই বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। এখানে পারফেক্ট মক টেস্ট রয়েছে, 100রও বেশি মক টেস্ট রয়েছে। সেটা বাংলা মাধ্যমের স্টুডেন্টদের দিকে লক্ষ্য রেখেই আমি আমার ক্লাসগুলো করাচ্ছি এবং করাতে থাকবো। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা সেটাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে। দেখো ভোগলেন কি বলছে, তিনি বলছে ভোগলেন রিগার্ডস পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল থিওরি অ্যাজ ইনসেপারেবল অ্যান্ড দ্যাট ওয়ান ইজ নট পসিবল উইথাউট দ্য আদার। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে একে অপরকে ছাড়া কিন্তু থাকতে পারে না, বা একে অপরকে ছাড়া সেটা তৈরি হতে পারে না। পলিটিক্যাল থিওরি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল থিওরি, তারা ইনসেপারেবল, তাদেরকে আলাদা করা যায় না, তাদেরকে কখনো আলাদা করতে পারি না। দ্যাট ওয়ান ইজ নট পসিবল উইথাউট দ্য আদার, একে অপরকে ছাড়া তারা থাকতে পারে না। পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল থিওরি, তাদেরকে যেমন আমরা আলাদা করতে পারি না, তেমন তারা একই সাথেই থাকে। পরে কি বলছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বিহেভিয়ারালিজম দ্য ওল্ড পলিটিক্যাল থিওরি হ্যাজ ফলেন, দিস আইডিয়া ইজ নট কারেক্ট। বলছে এই আইডিয়াটা কারেক্ট নয়। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বিহেভিয়ারালিজম দ্য ওল্ড পলিটিক্যাল থিওরি হ্যাজ ফলেন। বিহেভিয়ারালিজমের জন্য, বিহেভিয়ারালিজমের প্রভাবে পুরনো অর্থাৎ সাবেকি যে তত্ত্বের অবক্ষয় ঘটে গেছে, এটা আমরা যেটা বলে থাকি সেটা কারেক্ট নয়, সেটা সত্য নয়। এই সমস্ত তাত্ত্বিকেরা বাঁচিয়ে রেখেছে রাজনৈতিক তত্ত্বকে, রাজনৈতিক তত্ত্বের চিন্তা ভাবনাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে কিন্তু রাজনৈতিক তত্ত্বের যে অবক্ষয়ের বিরুদ্ধে যে রিভাইভাল, সেই কথাটা আমরা পড়ছিলাম, রিসার্জেন্স, যে পুনরুত্থান, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রত্যেক দিনের মতো আজকেরও আমি 10টা প্রশ্ন তোমাদের সামনে এনেছি, তার মধ্য থেকে আমরা উত্তরগুলো করতে পারছি কিনা সেটা আমরা দেখে নেব পুরো নেট সেটের মতো করে। চলো তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং wrote the influential 1956 essay Political Theory, What is It?, which argued against the death of the discipline? ডেভিড স্টার্ন, ইয়াসিয়া বার্লিন, আলফ্রেড কোবান,
রবার্ট ডাল। এটা একদম ফ্যাক্ট প্রশ্ন। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইয়াসিয়া বার্লিন। উত্তর হবে ইয়াসিয়া বার্লিন। পরবর্তী প্রশ্নটা কি বলছে? দ্য রিসার্জেন্স অফ নর্মেটিভ পলিটিক্যাল থিওরি in the 1970s is most significantly attributed to the publication of which book? কোন বইতে সেটা করেছে সেটা বলতে হবে। The End of Ideology, Daniel Weil. The Human Condition, Hannah Arendt. A Theory of Justice, John Rawls. Anarchy, State and Utopia, Robert Nozick. সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর সি, এ থিওরি অফ জাস্টিস, জন রলস। পরবর্তী প্রশ্নটি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য স্কলার হু আর্গুড দ্যাট পলিটিক্যাল থিওরি ওয়াজ ইন দ্য ডগ হাউস বিকজ ইট হ্যাড বিকাম টু হিস্টোরিক্যাল অ্যান্ড প্রিঅকুপাইড উইথ পাস্ট থিঙ্কার্স। আমরা যখনই ডগ হাউসের কথা বলছি, আগের দিন আমরা কিন্তু আলোচনা করেছি ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরিতে। অপশনগুলো একবার দেখে নাও। পিটার ল্যাসলেট, লিও ট্রস, ডেভিড ইস্টন নাকি রেইমার? অবশ্যই রেইমার হবে, এখানে অপশানে ছিল না। রেইমার উত্তর হবে, সঠিক উত্তর। ডগ হাউসের কথা কে বলছে? রেইমার। পরবর্তী প্রশ্ন বলছে, লিও ট্রস অ্যান্ড এরিক ভোগলেন আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অ্যাপ্রোচ টু দ্য রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি? ক্রিটিক্যাল থিওরি, philosophical and traditional approach, post behavioralism, empirical analytic theory? কোনটা সঠিক উত্তর হবে? একেবারেই এতক্ষণ যে পড়লাম philosophical and traditionalist approach। পরবর্তী একটি প্রশ্ন রয়েছে যেটা ম্যাচ করতে হবে তোমাদের, ম্যাচ লিস্ট থিঙ্কার এবং লিস্ট টু কি কনসেপ্ট যারা দিয়েছে তাদের মধ্যে আমরা দেখব। পিটার ল্যাসলেট কি ধারণা দিয়েছে, আলফ্রেড কোবান কি ধারণা দিয়েছে, দান্তে জার্মেনিও কি ধারণা দিয়েছে, মিচেল অক্সফোর্ড কি ধারণা দিয়েছে? এখানে রয়েছে বিয়ন্ড আইডিওলজি, পলিটিক্যাল থিওরি ইজ ডেড, ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি, ট্র্যাডিশনালিজম অ্যান্ড রেশনালিজম ইন পলিটিক্স। এটার সাথে কোনটা মিলবে তোমাদের বলতে হবে। এখানে দেখো আমি তোমাদের করে দিচ্ছি। পিটার ল্যাসলেট কি বলছে? পিটার ল্যাসলেট বলছে পলিটিক্যাল থিওরি ইজ ডেড। পলিটিক্যাল থিওরি ইজ ডেড। আলফ্রেড কোবান কি বলছে? আলফ্রেড কোবান বলছে ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি। আলফ্রেড কোবানের কথা কি বলছে? আলফ্রেড কোবান বলছে ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি। দান্তে জার্মেনিও কিসের কথা বলছে? দান্তে জার্মেনিও আমরা জানি বিয়ন্ড আইডিওলজির কথা বলে, তার যে বিখ্যাত গ্রন্থ বিয়ন্ড আইডিওলজি। আর মিচেল অক্সফোর্ড কিসের কথা বলছে? ট্র্যাডিশনালিজম এবং রেশনালিজম ইন পলিটিক্স, দুটো বিষয়ের মেলবন্ধনের কথা তিনি বলার চেষ্টা করছেন। পরবর্তী প্রশ্নটা কি হচ্ছে দেখো, পলিটিক্যাল থিওরি ইজ ফর দ্য মোমেন্ট ডেড। দিস ফেমাস স্টেটমেন্ট ওয়াজ মেড ইন দ্য প্রিফেস অফ ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড সোসাইটি 1956 বাই রবার্ট ডাল, ইয়াসিয়া বার্লিন, পিটার ল্যাসলেট, সেলডন ওলিন। কি হবে বলো প্রত্যেকে? একেবারেই সঠিক উত্তর পিটার ল্যাসলেট এটা বলছেন, পিটার ল্যাসলেট বলছেন। তাহলে তোমরা বুঝতে পারছো প্রশ্ন অ্যান্সারগুলো করা কতটা তোমাদের গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আমার যে বইটা রয়েছে সে বইটা তোমরা কিন্তু কিনে নেবে। তার পরের প্রশ্ন কি বলছে? বলছে হুইচ মুভমেন্ট উইথিন আমেরিকান পলিটিক্যাল সায়েন্স ইন দ্য লেট 1960s সাউট টু মেক political science more relevant to social issues contributing to the resurgence? বলছে the behavioral revolution, the perestroika movement, the caucus for a new political science নাকি লজিক্যাল পজিটিভিজম? সঠিক উত্তর কোনটি হবে? একেবারেই সঠিক উত্তর অপশন সি, পোস্ট বিহেভিয়ারালিজম বা নিউ পলিটিক্যাল সায়েন্স। পরবর্তী প্রশ্নটা কি বলছে? সেলডন ওলিনস ওয়ার্ক পলিটিক্স অ্যান্ড রিজন 1960 কন্ট্রিবিউটেড টু দ্য রিসার্জেন্স বাই এমফাসাইজিং। কি এমফাসাইজ করছে? ম্যাথমেটিক্যাল মডেলিং অফ ভোটিং বিহেভিয়ার, the importance of the political and
the history of political imagination, the application of the scientific method to politics, the total rejection of classical text. কিসের কথা বলছে? একেবারে সঠিক উত্তর হবে the importance of the political and the history of political imagination. একেবারে শেষ প্রশ্নটা আমরা দেখে নেব কি বলছে। The death of political theory in the mid 20th century was primarily blamed on the dominance of কিসের dominance? Marxism and socialism, behavioralism and logical positivism, liberalism and constitutionalism, feminism and postmodernism. সঠিক উত্তর কি হবে? আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি বিহেভিয়ারালিজম অ্যান্ড লজিক্যাল পজিটিভিজম, তার আধিপত্য লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন বলছে ইয়াসিয়া বার্লিনও কিন্তু রাজনৈতিক তত্ত্বের যে অবক্ষয় ঘটেনি তার পক্ষে কথা বলেছিল। ইয়াসিয়া বার্লিন argued that political theory would never fully die as long as কি বলছে people continued to vote, there was a clash of competing values and ends, government remained of democratic, history was studied in universities. সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে there was a clash of competing values and ends. এটা হবে সঠিক উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হবে তোমাদের পরের ভিডিওতে।